ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাট, 2 দিন ধরে ভয়াবহ লোডশেডিং এর কবলে রাজধানী সহ সারা দেশ। প্রভাব পড়েছে শিল্প উৎপাদনেও। এলএনজি সহ গ্যাস সংকটই কারণ। ফ্রিজগুলো চালাতে পারতেছে না, ওষুধের সমস্যা। ব্যবসা বাণিজ্য অনেক খারাপ। কারেন্ট না থাকলে আমরা খাবার বানাতে পারি না, যে কারণে আমাদের মুরগির অনেক অসুবিধা হয়। ক্লাসগুলো অনলাইন ভিত্তিক হয়, যেগুলো এখন আমরা করতে পারতেছি না। ইলেকট্রিসিটি 1 ঘন্টা আধা ঘন্টা আসতেছে, সাথে সাথে চলে যাচ্ছে। কোম্পানি তো প্রোডাকশন ছাড়া আমাদের মধ্যে বেতন দেবে না। গ্যাসের যে স্বল্পতা, তার জন্য কিন্তু জেনারেশন কম হচ্ছে। মিনিমাইজ করার জন্য অচ্ছাকৃত লোড শেয়ার করতে হচ্ছে, সবাইকে বন্ধ করতে হচ্ছে কিছু ফিডার। যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে তেল গ্যাসের দাম, ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আপনারা জানেন যে তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ, আমরা কিন্তু গ্রাহকের কাছে এখন পর্যন্ত সেই খরচও নিতে পারি না, কিন্তু কত ভর্তুকি আমরা দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, রাজধানীতেও ঢুকছে গরু। কাল থেকে জমজমাট বেচাকেনার প্রত্যাশা, 7 টাকা বাড়িয়ে চামড়ার দাম প্রতি বর্গফুট 52 টাকা নির্ধারণ। দেশে করোনায় একদিনে আরও 7 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 2000। পশুর হাট ও ঈদযাত্রায় জনসমাগমের পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা, স্বাস্থ্যবিধি মানার তাগিদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হাজিদের পদচারণায় মুখর মক্কা, বৃহস্পতিবার মিনার উদ্দেশ্যে যাত্রা শুরুর মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আরাফাতে তাঁবুর কাজ সম্পন্ন। নেটওয়ার্ক উন্নয়নের ফিরিস্তি দিয়ে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন গ্রামীণফোনের, কথায় নয় কাজ দেখানোর পরই বিবেচনা, সাফ জানালেন মন্ত্রী। এবং গায়ে আগুন দিয়ে কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুর পর হেনোলাক্স কোম্পানির মালিকের গা ঢাকা, শাহবাগ থানায় মামলা, বিচার দাবিতে মানববন্ধন। একদিকে প্রচণ্ড গরম, সঙ্গে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাট, ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। শিল্প কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। এদিকে বিদ্যুৎ না থাকায় ঈদের আগে বিপণী বিতানেও ক্রেতা। আষাঢ়ের তৃতীয় সপ্তাহেও জ্যৈষ্ঠের খরতাপ প্রকৃতিতে, তার উপর অস্বাভাবিক লোডশেডিং পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে। ভয়াবহ লোডশেডিংয়ের কবলে অতিষ্ঠ রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা। তাদের অভিযোগ, বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 10 মিনিট থাকে, আপনার 3 ঘন্টা আবার নাই। এভাবে তো মানুষ বাঁচতে পারে না। 10-12 ঘন্টা ধরে কারেন্ট থাকতেছে না। আমাদের আজকের ক্লাসগুলো অনলাইন ভিত্তিক হয়, যেগুলো এখন আমরা করতে পারতেছি না। পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমরা পড়ালেখা করতে পারছি না। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। তারা বলছেন, ঈদুল আজহার সামনে রেখে বিক্রির আশা থাকলেও দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকারে মার্কেট বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম কম থাকে। কারেন্ট নাই সারাদিন, মনে করেন ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, কাস্টমারও ভালোভাবে দেখানো যায় না। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, ফ্রিজগুলো চালাতে পারতেছে না, ওষুধের সমস্যা। এদিকে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার উৎপাদনও। কোরবানির আগে এমন বিপর্যয়ে কাজে ব্যাঘাত ঘটায় আয় রোজগার আর সংসার চালানো নিয়ে শঙ্কায় শ্রমিকরা। কারেন্ট না থাকলে আমরা খাবার বানাতে পারি না, যে কারণে আমাদের মুরগির অনেক অসুবিধা হয়। কোম্পানি তো প্রোডাকশন ছাড়া আমাদের মধ্যে বেতন দেবে না। বিদ্যুৎ বিভাগের কর্তারা বলছেন, গ্যাস ও ডিজেলের সরবরাহ কম থাকায় বিদ্যুতের ঘাটতির কারণেই এই বিপর্যয়। জ্বালানির জন্য আমাদের উৎপাদন কম হচ্ছে, এই জন্য লোডশেড হচ্ছে। আমাদের গ্যাসের প্রেসার যদি একটু বাড়ে, সেক্ষেত্রে আমরা হয়তো এর চেয়ে আরেকটু ভালো সাপ্লাই দিতে পারবো। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত রংপুর বিভাগের 8টি জেলায় পিক আওয়ারে 922 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে 570 মেগাওয়াট পাওয়া যাচ্ছে। খুলনা ওয়েস্ট জোনের 21 জেলায় 580 মেগাওয়াট চাহিদার বিপরীতে ঘাটতি 30 থেকে 35 মেগাওয়াট। তার মধ্যে খুলনা জেলায় ঘাটতি 15 মেগাওয়াট। এছাড়া চট্টগ্রামে 1300 মেগাওয়াটের বিপরীতে ঘাটতি 350 মেগাওয়াট। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।
এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কবলে রাজধানীবাসীও। চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ না পেয়ে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে উৎপাদন নেমেছে অর্ধেকে। ডিপিডিসি বলছে চাহিদার চেয়ে 250 থেকে 400 মেগাওয়াট কম বিদ্যুৎ পাচ্ছে তারা। গ্যাস সংকটের কারণে সৃষ্ট এই সমস্যা শিগগিরই কেটে যাবে বলেও আশা সংস্থাটির। একবার লোডশেডিং হইলে 1 ঘন্টা 20 মিনিট আগে কারেন্ট আসে না। তাপমাত্রা দিন দিন বেড়ে যেতেছে, এর মধ্যে যদি হঠাৎ করে বিদ্যুৎটা চলে যায় ছোট ছোট শিশুদের তো বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। প্রায় 1 যুগ পর তীব্র লোডশেডিংয়ে পড়ে এমন ভোগান্তির কথা জানাচ্ছিলেন রাজধানীর এই বাসিন্দারা। কয়েকদিনের টানা বিদ্যুৎ বিভ্রাট শুধু জনজীবনই বিষিয়ে তোলেনি, বিপর্যয়ে ফেলেছে শিল্পের উৎপাদনকেও। একদিকে লোডশেডিং, আরেকদিকে গ্যাস পাচ্ছি না, দুইটা মিলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রোডাকশন 50%-এর নিচে কমে এসেছে। এর ফলে সারা দেশের যে ব্যবসা বাণিজ্য এবং রপ্তানিতে বিরাট একটি হুমকির সম্মুখীন হবে। বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজার থেকে এলএনজি সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সংগ্রহে কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। অন্যদিকে দৈনিক 370 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে পেট্রোবাংলা সরবরাহ করতে পারছে 275 থেকে 280 কোটি ঘনফুট গ্যাস, যা স্বাভাবিক সময়ের চেয়ে 20 থেকে 25 কোটি ঘনফুট কম। ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি বলছে পিক টাইম দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তাদের চাহিদা যেখানে 1600 মেগাওয়াট, সেখানে তারাও সরবরাহ পাচ্ছেন 1400 থেকে 1450 মেগাওয়াট। এটা আমরা মিনিমাইজ করার জন্য আমাদের অনিচ্ছাকৃত আমাদেরকে লোড শেয়ার করতে হচ্ছে, সবাইকে বন্ধ করতে হচ্ছে কিছু ফিডার। পিডিবির সাথে আমরা যোগাযোগ করছি, ওটা আমরা আশা করছি খুব শীঘ্রই তার উন্নতি হবে। কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না তার একটি সম্ভাব্য সময় আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দিতে কাজ করছে বলেও জানিয়েছে ডিপিডিসি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এবার দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি পণ্য ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। সরকার আর কত ভর্তুকি দেবে এমন প্রশ্নও তোলেন তিনি। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ভার্চুয়াল শপথ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। ভোট গ্রহণের 3 সপ্তাহের মাথায় আনুষ্ঠানিক শপথের মাধ্যমে যাত্রা শুরু হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেখানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নতুন মেয়র আরফানুল হক রিফাতকে শপথ পড়ান প্রধানমন্ত্রী, আর মন্ত্রীর কাছে শপথ নেন কাউন্সিলররা। সরকার প্রধান বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে কুমিল্লায়। জনপ্রতিনিধিরা যেন ভোটারদের আস্থা ধরে রাখতে পারে সেজন্য কাজ করার পরামর্শ দেন তিনি। চমৎকার প্রতিযোগিতামূলক নির্বাচনটা হয়েছে। আমি মনে করি যে নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত, যে বিশ্বাস নিয়ে আপনার ভোটার আপনাকে ভোট দিয়েছে, সে বিশ্বাসের জন্য কখনো চির না ধরে, সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে তেল গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আপনারা জানেন যে তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। আমরা এলএনজি আমদানি করতাম, তার দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন, আমাদের নিজস্ব সামান্য গ্যাস আর এলএনজি আমদানি এবং ডিজেল এবং ফার্নেস অয়েল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। হয়তো ঘোরাঘুরি করে পেট্রোল পোড়াবেন না, তেল পোড়াবেন না, সেদিকে লক্ষ্য রাখবেন। দিনের পর দিন উচ্চ হারে ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণ করা জটিল বলেও সতর্ক করেন শেখ হাসিনা। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ, আমরা কিন্তু গ্রাহকের কাছে এখন পর্যন্ত সেই খরচও নিতে পারি না, কিন্তু কত ভর্তুকি আমরা দেব, যেখানে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশুর হাট। সারা দেশে হাটগুলোতে বেড়েছে গরুর সরবরাহ। দরদাম করে কিনছেন ক্রেতারা, তবে এবার দাম বেশি বলে দাবি তাদের। আর গোখাদ্যের মূল্য বৃদ্ধি ও পথে পথে চাঁদাবাজির অভিযোগ বিক্রেতাদের। গ্রামগঞ্জ বন্দর শহরে এখন হাটে হাটে সমাগম। তিল ধারণের ঠাঁই নেই। বিরাট ময়দান জুড়ে সারি সারি গবাদি পশু আর নানা বয়সী মানুষের পদচারণায় হাট জমজমাট।
দূর দূরান্ত থেকে নসিমন ট্রাক আর ট্রলারে করে হাটে আসছে গবাদি পশু। মঙ্গলবার মানিকগঞ্জের যমুনা নদীর পারে আরিচা ঘাটে একটি ট্রলারে করে গবাদি পশু নিয়ে আসতে থাকেন পাইকার ব্যবসায়ীরা। ব্যাপারী ও খরিদ্দারদের দর কষাকষিতে জমে ওঠে কোরবানির হাট। এদিকে উত্তরের গাইবান্ধার ভরতখালী হাটও জমে উঠেছে বেচাকেনায়। বড় গরুর থেকে ছোট গরুর দিকেই আগ্রহ ক্রেতাদের, কিন্তু গতবারের তুলনায় দাম অনেক বেশি হওয়ায় পছন্দ মতো পশু কিনতে হিমশিম খাচ্ছেন তারা। একই অবস্থা নওগাঁর সতীহাটেও। ঈদ ঘনিয়ে আসলেও অনেকে ঘোরাঘুরি করেও গরু কিনতে পারছেন না। বিক্রেতারা বলছেন বিক্রি করার মতো দাম হাঁকাচ্ছেন না ক্রেতারা। আজকে মোটামুটি হাটে অনেক ভালো গরু উঠছে, অনেক গরু উঠছে, কাস্টমার অনেক বেশি আছে। 2-10 টাকা বেশি, বাজার নিয়ন্ত্রণ হইলে একটু যদি কমে। দাম অত্যাধিক বেশি দেখতেছি, মানে গরু কিনতে পারতেছি না এখনো। হাটে গরু দেখতে আসছি, গরুর প্রচুর গরুর দাম। পর্যাপ্ত পরিমাণে গরু আছে কিন্তু দামটা একটু চড়ার কারণে আমরা কিনতে পারছি না। ব্যবসায়ীদের দাবি গোখাদ্যের দাম বাড়ায় গবাদি পশুর দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পথে পথে চাঁদাবাজির তৎপরতা বাড়ায় দামে প্রভাব পড়ছে। পথে পথে চাঁদা আমাকে দিতে দিতে আমাকে লাভটুকু তো দূরত থাকে, আমরা আসল টাকাটাই খুঁজে পাই না। অনেক টাকা দেয় কিনা গরু মাল সামানা খিলাতে মেলা টাকা, প্রচুর টাকা খরচ আমাকে। যে দামে আনিছি তার থেকে অনেক টাকা কম বলেছে। এদিকে চাঁদপুরে কোরবানির বেশিরভাগ পশুর হাট ক্রেতা শূন্য। সদরের বাগাতি চৌরাস্তা ও আরো কয়েকটি কোরবানির পশুর হাটে দূর দূরান্ত থেকে আসা গরু ব্যাপারীরা দুশ্চিন্তায় পড়েছেন। লাবিব হাসান, সময় সংবাদ। গরুর হাটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন রিপোর্টার এমআর রকি এবং রাজধানীর বসিলায় আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। নওগাঁর উল্লেখযোগ্য এই হাট সতীহাট, আমরা বিকেলের পর থেকে লক্ষ্য করছিলাম এই হাটে ব্যাপক পরিসরে গরুর সমাবেশ। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা খামারি তারা গরুগুলো তুলছিলেন এবং শেষ সময় একটা ভালো দরের আশায় কিন্তু এই হাটে গরু নিয়ে আসছিলেন এবং দুপুর পর থেকে কিন্তু একটা জমজমাট কারবার এখানে কেনাবেচা হয়েছে এবং হাট কর্তৃপক্ষ বলছে যে আজকে এই হাটে প্রায় 40,000-এর মতো গরু কেনা বেচার জন্য এখানে তোলা হয়েছে এবং ইতিমধ্যে এই 40,000 গরুর মধ্যে কিন্তু প্রায় 60% গরু বিক্রি হয়েছে। এখনো যে গরুগুলো রয়েছে এটা কিন্তু দরদামের মধ্য দিয়ে হাঁকাহাঁকি চলছে এবং রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু এই কেনা বেচা চলবে এবং জেলার এই হাটে আমরা যেটা দেখছিলাম যে গেল কয়েকদিনের চেয়ে কিন্তু ব্যাপারীর উপস্থিতি বেড়েছে এবং দরের জায়গাটায় যদি বলি কিছুটা খামারি যারা বলছিলেন বাড়তি দর তারা পাচ্ছেন, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে সরবরাহের তুলনায় ব্যাপারীর উপস্থিতির কারণে দরের জায়গাটা কিছুটা বাড়তিমুখী। এক্ষেত্রে খামারিরা আসলে মনে করছিলেন যে প্রথম দিকে তারা হতাশ হলেও এখন যে দরগুলি তারা পাচ্ছেন কিছুটা সন্তোষ প্রকাশ করছেন এবং এই জেলায় কিন্তু প্রায় 76টি পশুর হাট বসেছে এবং এখন থেকে এই হাটগুলোতে যে পরিমাণ গরু আসছে সামনের দিনগুলোতে কিন্তু যেহেতু ঈদের খুব কম সময় রয়েছে একটা চড়া দরে কিন্তু এই গরু কেনাবেচা হবে এমন প্রত্যাশায় কিন্তু খামারিরা। তবে উল্টো অভিযোগ করা হচ্ছে আসলে শেষ সময় এসে কিন্তু ক্রেতারা যে দরে গরু আশা করছিলেন কিছুটা বাড়তি দরে তাদের গরু কিনতে হচ্ছে এবং হাটগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত 9টি অভিযানে কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে হাট কর্তৃপক্ষকে 2,01,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এই ছিল নওগাঁর হাটের। আমরা এখন যাব রাজধানীর বসিলায়, রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল, সেখানকার অবস্থা জানার জন্য। আমরা দেখছি যে সন্ধ্যা নামার পর থেকেই কিন্তু বসিলা কোরবানি পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে কোরবানির পশু আসা শুরু হয়েছে। আমরা যে কিছু জায়গা খালি ছিল এই হাটের বিভিন্ন যে টেন্টগুলো অর্থাৎ তাঁবু তৈরি করা হয়েছে যেগুলো খালি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ভরে উঠছে। অর্থাৎ এখন পর্যন্ত হাট এবং ইজারাদার সমিতির যে তথ্য সেটিতে আমরা যতদূর জেনেছি প্রায় 45 থেকে 50,000-এর মতো গরু ইতোমধ্যেই হাটে এসে পৌঁছেছে এবং এই হাটে আসা গরুর বেশিরভাগই কিন্তু কুষ্টিয়া, রাজশাহী, কুষ্টিয়া এই অঞ্চলের অর্থাৎ বরেন্দ্র অঞ্চলের। এখানে পশুপালনের যেমন খরচ কিংবা পশুপালনের ক্ষেত্রে যে ধরনের যে পণ্যগুলো প্রয়োজন হয় সেগুলোর এই বছরে একটু বাড়তি দাম ছিল করোনার পরে, যে কারণে পশুপালনে একটু বেশি খরচ হয়েছে বলে বিভিন্ন চাষিরা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটা আমরা লক্ষ্য করছি হাট নিরাপত্তা এবং এখানে ব্যাংকিং কার্যক্রম সহজ করতে এখানে কিন্তু কয়েকটি ব্যাংক তাদের অস্থায়ী বুথ স্থাপন করেছে এবং বাংলাদেশ ব্যাংকের
ব্যাংকের সহায়তায় স্মার্ট হাট একটা ধারণা তারা এখানে পরিচিত করতে চাচ্ছে। অর্থাৎ কেউ যদি নগদ টাকা না নিয়েও কোরবানির পশুর হাটে আসেন, তার কিন্তু কোরবানির পশু কিনতে কোনো ধরনের বেগ পেতে হবে না। হাসিল থেকে শুরু করে কোরবানির পশুর দাম সবকিছুই কিন্তু তিনি মোটামুটি ডিজিটাল বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ মোবাইল ব্যাংকিং হতে পারে কিংবা ব্যাংকের শাখা বুথ কিংবা যেটি আমরা পজ টার্মিনাল বলি, সেটার মাধ্যমে কিন্তু তারা সম্পন্ন করতে পারে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, এখানে অনেকেই একটা কমন অভিযোগ করেছেন যে যারা পশু নিয়ে হাটে এসেছেন তাদের আসলে তাদের এখানে থাকা এবং থাকা খাওয়া এবং তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেটি আরেকটু ভালো করলে তাদের জন্য সুবিধা হতো। তো কোরবানির আগে আরও আসবে পশু, আরও ব্যাপারীরা আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো সম্প্রসারণের প্রয়োজন পড়বে। তো আমার কাছে এখন পর্যন্ত বছিলা পশুর হাট থেকে এই ছিল সবশেষ। লাখো মুসল্লির পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। বৃহস্পতিবার ইহরাম পরে হাজিদের মিনার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আরাফাতে তাঁবুর কাজ। সৌদি আরব থেকে আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর বিশ্বের 10 লাখ মানুষ হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি সরকার, সাধারণ সময়ের তুলনায় যা অর্ধেকের কম। এছাড়া 18 থেকে 65 বছর বয়সী সুস্থ ব্যক্তিরা, যাদের সবাই করোনা ভ্যাকসিন নিয়েছেন, কেবল তারাই হজ পালন করতে পারবেন। আমাদের টিমে যারা আছেন সবাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরবের মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মক্কা বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, মিনা, আরাফাত সহ সংশ্লিষ্ট এলাকাগুলোর তাঁবুর কাজ সম্পন্ন হয়েছে। হজ মিশন কর্তৃক আমাদের বাংলাদেশ থেকে আগত সেনাবাহিনীর প্লাস সিভিল ডাক্তার অনেক এসেছেন, যার জন্য আমাদের চিকিৎসা সেবার কোনো অসুবিধা হচ্ছে না। দীর্ঘদিন পর আমরা আগুরিয়া হজ পাচ্ছি। এবার যে আরাফাতের ময়দান আমরা যেদিন অবস্থান করবো সেদিন শুক্রবার। পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 14 জুলাই, শেষ হবে আগামী 4 আগস্ট। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন আরও 7 জন। নতুন শনাক্ত হয়েছেন প্রায় 2000। করোনার নতুন ভেরিয়েন্ট কম ক্ষতিকারক, এমন ধারণার কারণে ঘটতে পারে বিপর্যয়। ঈদযাত্রা ও পশুর হাটের জনসমাগমের স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। সংক্রমণ ঠেকাতে এখনই সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, শুরু হয়েছে ঈদযাত্রাও। দুদিন বাদে এই পথে নামবে বাড়ি ফেরা মানুষের ঢল। আবার কোরবানির পশুর হাট মানেই জনসমাগম, দিনে দিনে বাড়ছে হাটের ভিড়ও। এদিকে গত কয়েকদিনে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF4 ও BF5 এর প্রভাবে দেশে সংক্রমণের হার 16% ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ঈদের পরে আরও অবনতি হতে পারে এই পরিস্থিতির। রাজধানী ঢাকাকে ধরি তাহলে প্রায় 1 কোটির মতো লোক যাবে এবং এই যাওয়াটা হবে গণপরিবহনে গাদাগাদি করে। এর মধ্যে আছে আবার কোরবানির পশুর হাট, সেখানে অনেক লোক সমাগম হবে। সব মিলে এই ঈদের পরে এটা আরও বাড়বে, মানে সংখ্যার দিক দিয়ে বাড়বে, হারের দিক দিয়ে বাড়বে, মৃত্যুর ঝুঁকি তো থাকলোই। এদিকে সংক্রমণের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম কিংবা মৃত্যুর হারও কম, এটি ভেবে স্বস্তি খুঁজলে হতে পারে হিতে বিপরীত। হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে কম হয় সেটা যতটা সত্য ততটাই আসলে এটা বিভ্রান্তিমূলকও বটে। অতএব এই সত্যটা বোঝার জন্য যেই লেভেলের বিজ্ঞান এবং যে লেভেলের তথ্য থাকা দরকার সেটা কিন্তু আমাদের দেশে নাই। আমার মনে হয় যে এই ব্যাপারে মানুষ আসলে এইটা একটা মানুষকে ভুল আত্মবিশ্বাস দিচ্ছে। এই ভুল আত্মবিশ্বাস খারাপ পরিণতির দিকে আমাদের নিয়ে যেতে পারে। এছাড়া টিকা ব্যবস্থাপনায়ও গতি আনতে তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গায়ে আগুন দিয়ে কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুর পর গা ঢাকা দিয়েছেন হেনোলাক্স কোম্পানির মালিক দম্পতি। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও বন্ধুরা। সুরমময়ী হেনোলাক্স টাওয়ারের মালিক ডাক্তার নুরুল আমিন এবং ডাক্তার ফাতেমা আমিন দম্পতি। একই নামের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আমিনের কাছে 1,26 লাখ টাকা পাওনার দাবি ছিল কাজী আনিসের। সময় সংবাদের অনুসন্ধান দল পুরানা পল্টনের 3/1 হেনোলাক্স ভবনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পায়।
মুঠোফোনে কথা হয় ভবন ম্যানেজারের সঙ্গে, জানান গাজী আনিস নামে কাউকে তিনি দেখেননি। সোমবারও কোম্পানির কার্যালয় খোলা ছিল বলে প্রতিবেশী প্রতিষ্ঠানগুলো দাবি করলেও ম্যানেজার বলেন 2004 সাল থেকে বন্ধ রয়েছে হেনোলাক্স কোম্পানি। ছিল, এখন বর্তমানে বন্ধ, 2022 সাল থেকে বন্ধ। আরে অফিসে থাকবো, এটা আমাদের নিজস্ব বিল্ডিং, অফিস থাকবো না, এই খবর আমরা জানি না। নিহতের স্বজনরা জানান এক এক করে সব ব্যবসা গুটিয়ে হেনোলাক্স কোম্পানিতে 1,26 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন গাজী আনিস। এখন ওনারা টাকা তো দিচ্ছেই না, উল্টা আরো ধমক টমক দিচ্ছে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীর সন্তান গাজী আনিস জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সমবেদনা জানাতে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই হত্যার জন্য তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটার চেষ্টা করব। বিকেলে রাজধানীর শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন আনিসের ভাই নজরুল ইসলাম সাহেব বাদী হয়ে হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করেছেন আত্মহত্যা প্ররোচনার দায়ে। এদিকে দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেন গাজী আনিসের স্বজন ও বন্ধুরা। আমাদের সমাজ বা আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন, তিনি একজন দানশীল মানুষ ছিল। তার আত্মহত্যার পেছনে যারা মূলত প্ররোচনাকারী তাদের শাস্তি দাবি করছি। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ব্যবসায়ী গাজী আনিস। আইসিইউর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে নিজেদের নেটওয়ার্ক ব্যবস্থা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জিপি। তবে মন্ত্রীর সাফ জবাব, কথায় নয় বাস্তবে নেটওয়ার্কের উন্নয়ন ছাড়া প্রত্যাহার হচ্ছে না নিষেধাজ্ঞা। কলড্রপ ইন্টারনেটে ধীরগতি সহ মানসম্মত গ্রাহক সেবা দিতে না পারায় গেল 28 জুন দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শর্ত দেওয়া হয় যতদিন পর্যন্ত গ্রাহক সেবার মান উন্নত করতে না পারবে ততদিন পর্যন্ত অপারেটরটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্ত আরোপের 5 দিন না যেতেই তা তুলে নেওয়ার আবেদন করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। 3 জুলাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে অপারেটরটি। জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মানদণ্ড অনুযায়ী কল ড্রপের হার 2% নিচে রাখতে হয়। চলতি বছর বিটিআরসির জরিপে কল ড্রপ হার 9% কমে দাঁড়িয়েছে 0.2%। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও। তবে তার সাফ জবাব, মুখের কথায় চিরা ভিজবে না। আবেদন তো করতেই পারে, আবেদন করার অধিকার তাদের আছে, এবং আমরা যে পয়েন্টে বন্ধ করেছি সেই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা কি কিছু করতে পারবো? মানুষ তো আবার বলবে যে আপনারা লোক দেখানো একটা ধমক দিয়েছেন। বর্তমানে দেশের 8,49,00,000 বেশি মানুষকে টেলিকম সেবা দিচ্ছে গ্রামীণফোন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে এই ঘাটতি মোকাবিলায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মিতব্যয়ী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। এবার ফ্রান্সে জ্বালানির ঘাটতি মোকাবেলায় দেশটির ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির বড় বড় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে গ্যাসের চালান কমে আসায় আগামী শীত মৌসুমে জ্বালানি ঘাটতি দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকে এই আহ্বান জানানো হলো। এদিকে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলির প্রধান নির্বাহীরা বলেছেন, খরচ কমাতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ, ইউটিলিটিস কোম্পানি ইনজি ও পেট্রোলিয়াম ব্যবসা প্রতিষ্ঠান টোটাল এনার্জির নির্বাহীরা আগামী শীতকে সামনে রেখে এখনই সবাইকে বিদ্যুতে মিতব্যয়ী হওয়ার জন্য এই আহ্বান জানান। এদিকে দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বার্ন বলেছেন, আগামী শীতকে সামনে রেখে এই শরতেই দেশটির লক্ষ্য হচ্ছে গ্যাসের মজুদ পূরণ করা। দেশটির বর্তমান গ্যাসের মজুদ হচ্ছে 59 থেকে 60%। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সংকটও দেখা দিচ্ছে। এই সংকট আরও দীর্ঘায়িত হবে যতদিন না পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি করছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। সন্ধ্যার সময়। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের সূচি। এশিয়া কাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।
জুলাইয়ের শেষের দিকে আমাদের টিম যাবে এবং অ্যারাউন্ড মিড আগস্টের মধ্যে আমরা 3টা ওয়ানডে এবং 3টা টি20 খেলে আমরা আমাদের দল আবার বাংলাদেশে ফেরত আসবে। এশিয়া কাপের আপডেট মূলত শ্রীলঙ্কা এখন পর্যন্ত হোস্ট করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টিমকে হোস্ট করেছে। এখানে বাংলাদেশ দল যাবে, সাথে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মতো হাই প্রোফাইল দলগুলো যাবে। সো এই বিষয়টা কিন্তু আমাদের যতটুকু কনসার্ন তার চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এটাকে, যেহেতু এটার ইভেন্ট অর্গানাইজার তারা আমাদের চেয়ে অনেক বেশি কনসার্ন। এ ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।